সনদ 2025 এই নামে একটা খসড়া দিয়েছে। ইনফ্যাক্ট এটা হচ্ছে একটা ভূমিকা, কোন প্রেক্ষিতে জাতির কোন অবস্থায় এই ঐকমত্য কমিশন গঠিত হয়েছে, কিভাবে সরকার গঠিত হয়েছে, ফেসিবাদের কি আচরণ ছিল, জাতির প্রত্যাশা কি, অভিপ্রায় কি ইত্যাদি ব্যক্ত করে তারপরে এই অঙ্গীকার নামা নামে একটা অঙ্গীকার নামা দিয়েছে যে যে সমস্ত বিষয়ে আমরা এখানে প্রতিশ্রুতিবদ্ধ হব, যেখানে ঐকমত্য আসবে সেগুলো বাস্তবায়নের জন্য আমাদের সমস্ত আইন কানুন সংবিধান বিধি বিধান যেখানে যা যা সংশোধন পরিবর্তন পরিমার্জন করতে হবে সেটা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকারাবদ্ধ এইভাবেই বলা হয়েছে। এবং একটা জায়গায় তারা বলেছেন যে এই প্রতিশ্রুতিগুলো অবশ্যই সংসদ গঠিত হওয়ার 2 বছরের ভিতরে বাস্তবায়ন করতে হবে। এই সমস্ত বিষয়ে আমরা সম্পূর্ণ একমত। আমরা আমাদের কিছু বাক্যগত শব্দগত যেগুলো আমরা মনে করেছি অসামঞ্জস্যতা ছিল বা কিছু কিছু বিষয় ওনাদের রিপিটেশন ছিল, এক জায়গায় বলেছে সেটা আরো এক জায়গায় বলেছে, এরকম সেগুলো সংশোধন করে আমরা একটা সংশোধিত ভার্সন দিয়েছি। তবে 100% তাদের সেন্টিমেন্ট এবং প্রস্তাবের সাথে আমরা একমত হয়ে দিয়েছি। এখন সেটার উপরে আলোচনা কিন্তু এখনো হয়নি। 2-1টা দল শতপ্রণোদিত হয়ে এটা আলোচনা হয়তো করতে চেয়েছেন এবং ওনাদের মতামতটা দিয়েছেন। ওনারা বলছেন যে এটা লিগ্যালিটি কি হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, একটা ন্যাশনাল কনসেনসাস এখানে হচ্ছে, এতগুলো রাজনৈতিক দল এতদিন পর্যন্ত উন্মুক্ত আলোচনা করছে, হুইচ ইজ ভেরি ট্রান্সপারেন্ট, এবং আমি অনেকটা মনে করি যে ওপেন কোর্ট ট্রায়ালের মতো আপনাদের কাছে রিলে হচ্ছে, সবকিছু ডাইরেক্ট টেলিকাস্ট হচ্ছে বা ব্রডকাস্ট হচ্ছে। তো সেই জায়গায় জাতি দেখছে কারা কি বলছে, কারদের কি পজিশন। এখন সেটার পরে মাননীয় প্রধান উপদেষ্টার সিগনেচার সহ সংস্কার কমিশনের সমস্ত চেয়ারম্যানদের সিগনেচার সহ, মানে ঐকমত্য কমিশনের সব সদস্য তাদের সিগনেচার সহ, জাতীয় নেতৃবৃন্দের সমস্ত দলের প্রতিনিধিদের সিগনেচার সহ একটা সনদ তৈরি হবে। সেই সনদটা ওয়েবসাইটে যাবে, জাতি দেখবে, পত্রিকায় প্রকাশিত হবে। এরপরেও কি কোনো পলিটিক্যাল পার্টি ডেয়ার করবে এটা ব্রেক করার? তাহলে কি তাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা সেই সমস্ত রাজনৈতিক দলের কি থাকবে? সেই রিস্ক কি কোনো দল নেবে? আমার তো মনে হয় না এর চাইতে বড় বেশি কোনো কনসেনসাস হতে পারে, এর চাইতে বড় বেশি কোনো মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, এর চাইতে বড় কোনো সোশ্যাল এগ্রিমেন্ট হতে পারে। এটা কন্ট্রাক্ট, অনেকটা সোশ্যাল, ইট ইজ কন্ট্রাক্ট ইন বিটুইন নেশন, ইন বিটুইন পিপল অ্যান্ড দি পলিটিক্যাল পার্টিস অ্যান্ড স্টেক হোল্ডার্স। তা আমি মনে করি সেটা বাস্তবায়নের জন্য একমাত্র জায়গা হবে জাতীয় সংসদ। বিফোর দ্যাট অধিকাংশ সংস্কার বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল। প্রস্তাবটা এখনই বাস্তবায়ন হয়ে যাচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন। সেটা বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে, অর্ডিন্যান্স জারির মাধ্যমে সংস্কার প্রস্তাবের অনেকগুলো এখনই বাস্তবায়ন হয়ে যাচ্ছে। এবং আমি বলেছি শুধুমাত্র সংবিধান সংশোধন সংক্রান্ত সুপারিশগুলো ব্যতি রেখে বাকি সমস্ত সংস্কার যেগুলো এগ্রিড হবে রিপোর্ট, সবগুলো তার আগেই বাস্তবায়ন করা সম্ভব। এমনকি সেটা কমিটমেন্ট দেওয়ার আগেই বাস্তবায়ন করা সম্ভব। এখন হচ্ছে না রেগুলার সমস্ত আইন কানুন অর্ডিন্যান্স যেগুলো হচ্ছে, এগুলো তো সংস্কারের ঐকমত্যের ভিত্তিতেই হচ্ছে, হয়ে যাচ্ছে। তো সুতরাং শুধু একটা বিষয় এখানে এগ্রিমেন্টের ভিতরে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সংবিধান সংশোধন। তো জাতির কাছে এতদিন আমরা আলাপ আলোচনা করে এই সংবিধান সংশোধন সহ অন্যান্য সংশোধনের ভিতরে যা যা ঐকমত্য হয়েছি সেটাতে আমরা এগ্রিমেন্টে সই করব। আর যা যা আমরা ঐকমত হচ্ছি না সেখানে তো আমরা বার্গেন করছি, আমরা ডিসকাশন করছি, আমরা ডিবেট করছি। যদি কারো কোনো দ্বিধা থাকতো যে ঠিক আছে এখানে সব একসাথে ঐকমত হয়ে যায়, পরে বাস্তবায়ন করব না, তাহলে তো এটা অনেক আগেই সেরকম করা যেত। এখানে নেশনকে ধোঁকা দেওয়ার মতো কোনো মানসিকতা আমার মনে হয় না কোনো রাজনৈতিক দলের আছে। আর আমরা যে সন্দিগ্ধে দাঁড়িয়ে আছি, আমাদের জুলাই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, জাতির যে প্রত্যাশা, শহীদের যে অঙ্গীকার, রাজনৈতিক দল সমূহের যে অঙ্গীকার এবং এই যে গণমানুষের যে অভিপ্রায়, এগুলোকে আমার মনে হয় মূল্যায়ন না করে কোন রাজনৈতিক দল ভবিষ্যতে রাজনীতি করবে, সেটা একটা আমার মনে হয় যে একটা অলীক চিন্তা ভাবনা। সুতরাং আমরা আমাদের অবস্থানটা পরিষ্কার করেছি, কিভাবে বাস্তবায়ন হবে এটা ঐকমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে আমরা তার সাথে একমত। নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত কয়টা সংস্কার প্রস্তাব নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন করেছিল তার সংখ্যা হচ্ছে 243টা। এখানে আমরা সরাসরি 141টার সাথে একমত। আমি কি সেটা বলি নাই মাঝখানে? না, 141 সাথে একমত। আর
ও 243 বলেছে, পরেরটা বলে নেব। 243টার মধ্যে 141টার সাথে আমরা সরাসরি একমত, আর 14টাতে আংশিক একমত, 64টা ভিন্ন মত সহ আমরা অন্য সুপারিশ দিয়েছি। 64টা, সরি, না আমরা একমত নই বলেছি শুধু 24টাতে। এই হিসাবে আমি হিসাবটা এখানে করে সারতে পারি নাই, যে যেখানে আমরা একমত হতে পারি নাই তার সংখ্যা কয়টা জানেন? এই যে 800 টোটাল যে রিকমেন্ডেশনস অফ অল সংস্কার কমিশন 826টা, আপনাদের নোট করেছেন নিশ্চয়ই। তার মধ্যে সব সংস্কার কমিশন মিলে মাত্র 51টা প্রস্তাবে আমরা একমত হইনি। এরপরেও কি বিএনপি কে বলবে সংস্কার মানছে না? বাংলাদেশে যাতে আমাদের অতীত অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতার কারণে আমরা যে বিষয়টার জন্য আজকে এখানে সংস্কারে বসেছি, সারা জাতি উন্মুখ হয়ে বসে আছে, সেটা হচ্ছে বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচারের উৎপত্তি না হয়, বাংলাদেশে যাতে আর কোনো ফেসিবাদের উৎপত্তি না হয়। সেটা সাংবিধানিকভাবে হোক, সংসদীয়ভাবে হোক, ব্যক্তি স্বৈরতান্ত্রিক হোক, বা একনায়কতান্ত্রিকতা হোক, ব্যক্তিতান্ত্রিক হোক বা সংসদীয় হোক, যে কোনোভাবে সেটার উদ্ভব যাতে না হয়, সেই জন্য আমরা কি করছি সেটা আমাদেরই প্রস্তাব। আমি গত কয়েকদিন আগেও বলেছি, যে কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর পদে সর্বোচ্চ 10 বছরের বেশি আসীন থাকতে পারবেন না, সেটা যত মেয়াদেই হোক, যতবারই হোক। সেটা আমাদেরই প্রস্তাব, বিএনপির প্রস্তাব, এবং সেটা এখানে সবাই গ্রহণ করেছে, গৃহীত হয়েছে। আমরাই প্রস্তাব করেছি যে নির্বাচন কমিশনকে একটি কার্যকর, স্বাধীন একটি সংগঠন হিসেবে, সংস্থা হিসেবে, একটা অর্গান হিসেবে গঠিত করতে হবে, এবং সেই ক্ষেত্রে যাতে নির্বাহী বিভাগের কোনো প্রভাব না থাকে সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। তাই আমাদেরই প্রস্তাব ছিল প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং ডেপুটি স্পিকার ফ্রম বিরোধী দল, আর স্পিকার, এবং আরেকজন হচ্ছে সেকেন্ড লার্জেস্ট অপোজিশন ইন দ্য পার্লামেন্ট, এই 5 সদস্য বিশিষ্ট সর্বসম্মতিক্রমে নির্বাচন কমিশন সিলেকশন কমিটি হবে। তারা নাম আহ্বান করবে, তাদের অধীনে স্পিকারের অফিস, সেক্রেটারিয়েটের একটা ফাংশন, মানে সেক্রেটারিয়াল ফাংশনটা, সাচিবিক দায়িত্বটা পালন করবে। সেই সাচিবিক দায়িত্ব হিসেবে ওখানে একটা বডি থাকবে যারা সারা দেশ থেকে নাম আহ্বান করবে অথবা তাদের কাছে নাম প্রস্তাব করবে। সেগুলোতে আমরা বিধান রেখেছি সমস্ত রাজনৈতিক দল যারা পার্লামেন্টে আছে বা বাইরেও আছে, যারা ইন্ডিপেন্ডেন্ট এমপি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষও ওখানে নাম প্রস্তাব করতে পারবেন। এবং সেই ক্ষেত্রে একটা শর্ট লিস্টিং হবে, যারা যোগ্যতর হবে তাদের একটা শর্ট লিস্টিং হয়ে সেটা ওই কমিটিকে দেবে 5 জন। এর বাইরেও 5 জনের কমিটি সর্বময় ক্ষমতার অধিকারী থাকবে যে কোনো ব্যক্তিকে এখানে সিলেকশনের কমিটিতে নিয়ে আসার জন্য, তবে সেটা সর্বসম্মতিক্রমে হবে, এই বিধানটা করা হয়েছে। তাইলে এইভাবে যদি নির্বাচন কমিশন গঠিত হয়, তাহলে নির্বাচন কমিশন কখনো মুখাপেক্ষী থাকবে না সরকারের, নির্বাচন কমিশনকে কখনো কারো তাবেদারি করতে হবে না। আর আমরা প্রস্তাব করেছি কেয়ারটেকার সরকার গঠিত হলে, যেটা গঠিত হয়েছে আমি বলবো যে আদালতের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে প্রায়, অথবা পার্লামেন্ট যে কোনো সময় স্বাধীন সেই বিধানটাকে বহাল করতে, এই ক্ষেত্রে কেয়ারটেকার সরকারের বিধানকে যাতে কোনো সময় কোনো পার্লামেন্ট সংশোধন করতে না পারে খুব সহজে, সেই জন্য পার্লামেন্টের অ্যামেন্ডমেন্টটা রাষ্ট্রপতির সিগনেচারের আগে গণভোটে দেওয়ার বিধানটা বহাল করার জন্য নতুন ভাবে, আগে এটা গণভোটের ভিতরে ছিল না। 142 আর্টিকেলের মধ্যে যে সমস্ত বিধান গণভোটের জন্য বহাল আছে সেটা ছিল, যেটা শেখ হাসিনা সরকার উড়িয়ে দিয়েছে, সেটা ছিল প্রস্তাবনা সংবিধানের আর্টিকেল 8, 48, 56 এবং 142। এর বাইরে কোনো আর্টিকেল গণভোটের জন্য ছিল না। আমি এখানে প্রস্তাব করেছি 58 ক এবং ক 2 পরিচ্ছেদ যেন ইনক্লুড করা হয় তত্ত্বাবধায়ক সরকার বিধানাবলী, যাতে এটা কোনো সময় পরিবর্তিত করতে চাইলে সেটা যেন জনগণের কাছে যেতে হয় আবার গণভোটের জন্য, সেটা আমরা করেছি। এটা গেল 3। চতুর্থ আমি বলতে পারি, যেটা আমরা স্বৈরতন্ত্রের উদ্ভব হওয়ার জন্য যেটা আমরা আরো একটা সংগঠনকে, অর্গানকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়ার পক্ষে আছি, সেটা হচ্ছে বিচার বিভাগ। ইনফ্যাক্ট জুডিশিয়ারি যদি প্রকৃতভাবে স্বাধীন হয়, এক্সারসাইজ করে, তাহলে পরে জুডিশিয়ারি হচ্ছে কনস্টিটিউশনের গার্ডিয়ান, ইন্টারপ্রিটার এবং গণতন্ত্রের রক্ষা কবচ। এখানে যে কোনো আইন যদি পার্লামেন্টে জনবিরুদ্ধে হয়, জনগণের বিপক্ষে যে কোনো রকম অ্যামেন্ডমেন্ট যদি কনস্টিটিউশন আসে,
সেটা যাবে সরাসরি সুপ্রিম কোর্টের কাছে, যে কেউ রিড করতে পারবে পাবলিক ইন্টারেস্টে, এবং সেইটা ওইখানে সুপ্রিম কোর্ট তার কনস্টিটিউশনালিটিটা দেখবে, লিগ্যালিটিটা দেখবে, এবং যদি তা পায় যে এটা লিগ্যাল না, কনস্টিটিউশনালিটি নাই, তখন আলটা বায়াস ডিক্লেয়ার করতে পারবে। আর তাছাড়া একটা রক্ষা কবচ হিসেবে সব দেশে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি ইজ এ মাস্ট, সেটা আমরা এনশিওর করার জন্য বলেছি। অন টপ অফ অল, ইউ পিপল, প্রেস, ফ্রিডম অফ প্রেস, এটা মানে এটা যে সমস্ত দেশে কমপ্লিট মানে ইন্ডিপেন্ডেন্স অথবা ফ্রিডম অফ প্রেস এনশিওর্ড হয়েছে, সেই সমস্ত দেশে গণতন্ত্র সবচেয়ে শক্তিশালী। সেটা তো অলরেডি হয়ে গেছে, মাশাআল্লাহ, আরো হবে। এবং সেই জন্য আমি এটাকে একটা ভাষণে বলেছিলাম যে আমাদের এই প্রেস হবে নট দি ফোর্থ স্টেট, ইট শুড বি ফার্স্ট স্টেট। বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী আপনারাও কাজ করবেন, তাহলে পরে দেখা যায় আমাদের এই সমস্ত প্রস্তাবগুলো যেগুলো কার্যকর হলে, যেটাতে আমরা এগ্রিড হয়েছি, তাহলে বাংলাদেশে আর কখনো কোনোভাবেই এখন একতান্ত্রিকতা, স্বৈরতান্ত্রিকতার উদ্ভব হবে না। এখন নারী আসনের ক্ষেত্রে বলি, Du wartest monatelang auf eine. আমরা বিএনপির পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি, আমাদের লিখিত প্রস্তাব এবং জাতির সামনে আমরা প্রতিশ্রুতি দিয়েছি, যদি আমরা ম্যান্ডেট পাই তাহলে পরে আমরা নারীর বিদ্যমান আসন যে সংরক্ষিত আসন 50 আছে, সেখান থেকে আমরা 100-তে উন্নীত করব। তবে নির্বাচনের পদ্ধতি হবে আগের মতো, যেভাবে আসনের অনুপাত হয় সেভাবে। এই বিষয়টা এখানে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়নি বললেই চলে। কেউ এই নারী আসনগুলো চায় ভোটের অনুপাতে, কেউ চায় সরাসরি নির্বাচন হোক, কেউ চায় ঘূর্ণায়মান পদ্ধতিতে হোক, কেউ চায় যে ডিলিমিটেটেড করে আসনের মধ্যে সেটা আসন নির্ধারিত করে হোক। কিন্তু আমরা সবকিছু বিবেচনায় এবং হাউসের আলোচনায় আমরা একটা নতুন ডাইরেক্ট ইলেকশনের একটা বিধান এইবার থেকে প্রচলন করতে চাই, যেহেতু আমাদের দেশের নারী সমাজের চাহিদা এরকম আছে। তবে সেটা এক্সপেরিমেন্ট করে গ্রাজুয়ালি যেতে হবে। বিদ্যমান সংবিধানের অ্যামেন্ডমেন্ট হওয়ার আগেই আসন্ন পার্লামেন্ট নির্বাচন আমরা বলেছি, আমরা স্বতঃপ্রণোদিত হয়ে আমরা একটা জেস্টার হিসেবে আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা বলেছি, এখনই আমরা 5% সরাসরি নির্বাচনের জন্য আমরা নারীদের মনোনয়ন দেব। কোথায়? বিদ্যমান 300 আসনের মধ্যে, এবং 50টা রিজার্ভ আসন থাকবে, এটা এর বাইরে। তার পরবর্তী নির্বাচনটা হবে পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট গৃহীত হওয়ার পর। সেখানে আমরা বলেছি যে সেই সংসদ 10% বিধান রাখবে নারীদের জন্য সরাসরি নির্বাচন করার। তাহলে 30টা আসে 300 আসনের মধ্যে, তাহলে ওই 50টা সহ এই 30টা সহ 80টা আসন হয়। এইভাবে ক্রমান্বয়ে নারীদের অগ্রগতি বিবেচনা করে তারপরে ভবিষ্যতে একসময় 100 আসনে উন্নীত হবে, এবং সেগুলো সব সরাসরি নির্বাচনের জন্য তখন প্রযোজ্য হবে। তখন হয়তো আমাদের নারীদের জন্য আসন সংকুলনের জন্য হয়তো পার্লামেন্টের আসন সংখ্যা বাড়াতে হতে পারে, সেটা তখনকার পার্লামেন্ট দেখবে যে টোটাল আসনটা কয়টা হবে। এটা আমাদের প্রস্তাব। কিন্তু হাউজে যেভাবে আজকে ঐক্যমত্য কমিশনের সর্বশেষ লিখিত প্রস্তাব আসছে, সেখানে অনেকেরই রিজার্ভেশন আছে। সেই দলগুলো নিশ্চয়ই আপনারা জানবেন, আমি কারো কোনো দলের কথা বলবো না, অনেকের রিজার্ভেশন আছে। তারা হয়তো নোট অফ ডিসেন্ট দিয়ে 2-একটা পয়েন্টে একমত হতেও পারে, নাও হতে পারে, বাট আওয়ার পজিশন ইজ ক্লিয়ার। আমরা চাই নারী আসন 100-তে উন্নীত হোক, পর্যায়ক্রমে হোক বা এখনই হোক, সরাসরি হোক। কিন্তু আমাদের প্রস্তাব এখনই আমরা 50 সংরক্ষিত আসন প্লাস আরো 50টা দিয়ে 100 করতে চাই। যেহেতু নির্বাচন কিভাবে হবে নারী আসনে সেটা নিয়ে বিতর্ক আছে, সেজন্য আমরা বলেছি যে আমরা সরাসরি নির্বাচনের বিধানটা এখন থেকে চালু করতে চাই 5% দিয়ে এই পার্লামেন্টের ইলেকশনে। যেহেতু এখন সংবিধান সংশোধন হয়নি, এখনই আমরা আমাদের একটা গুড উইল হিসেবে, জেস্টার হিসেবে আমরা সেটা অফার করেছি, এবং সেটা হাউসে অ্যাকসেপ্টেড হয়েছে। আর এরপরে পার্লামেন্টে যখন সংবিধান সংশোধন হবে 10%, তখন আমরা এটা প্রস্তাব করেছি, তাইলে 300 আসনের মধ্যে 30টা হয়, 50 + 3 80 হয়, এইভাবে গ্রাজুয়ালি 100-এ উন্নীত হবে। এই হচ্ছে আমাদের প্রস্তাব। আমরা জাতির কাছে সেটা আপনাদের মাধ্যমে জানাতে চাই।